কে যেমন এই রেকর্ড না দিতে কি সমস্যা নেই। ঠিক আছে, সপ্তম দিনে আমরা আছি, এক্সাম ব্যাচ। আজকে মূলত আমরা আলোচনা করব সমাস এবং জ্যোতির্চিহ্ন, এই দুটো নিয়ে আলোচনা করব। এগুলো আমাদের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা সমাসের ব্যবহার সম্পর্কে জানবো, মূলত সমাস কি এবং কেন। এইটার থেকে আমাদের চাকরির পরীক্ষাগুলোতে প্রশ্ন অবশ্যই আসে। ঠিক আছে, সমাস থেকে এবং জ্যোতির্চিহ্ন এই দুইটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। কারণ চাকরির পরীক্ষা আসলে কোন জায়গাটা আসবে সেটা তো কেউ বলতে পারে না, তাই না? সমস্ত বিষয়গুলোই আমার নখদর্পণে থাকা দরকার। আচ্ছা, তাহলে সমাস শব্দটার অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক সব এক পদে, একপদীকরণ, যেটাকে আমরা বলছি, মানে একটা পদে পরিণত হয়, এটি হচ্ছে সমাস। এবং এটাকে ভাঙলে, বিশ্লেষণ করলে সমযোগ অস সমাস এরকম আমরা পাই। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করাই হচ্ছে সমাসের, এই জন্যই সমাসের সৃষ্টি করা হয়েছে, সমাজ এই জন্যই তৈরি হয়েছিল। তাহলে আমরা বলতে পারি পরস্পর অর্থ সংগতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার নামই হচ্ছে স্যার সমাস। স্যার আব্দুল্লাহ স্ক্রিন শেয়ার করাতে আপনারটা বন্ধ হয়ে গেছে। তাই এখন হয়েছে আছে? স্যার। জি স্যার, এখন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। সমাস শব্দটা মূলত সংস্কৃত শব্দ থেকে আসছে। হ্যাঁ, এবং যেমন এখানে আমরা একটা উদাহরণ হিসেবে দেখিয়েছি, যেমন তুষারের মতো ধবল। তাহলে তুষার হচ্ছে সাদা, তুষার হচ্ছে বরফ, সাদা থাকে, ধবল অর্থ সাদা। এই কথাটাকে আমরা একসাথে বলতে পারি তুষার ধবল। বললে কি হয়, মানে ভাষাটা যেমন সংক্ষিপ্ত হলো এবং ভাষার গাম্ভীর্য বাড়লো, এবং মানে এর উচ্চারণের সুবিধা হলো। সব দিক থেকেই আসলে সমাজের ব্যবহার ভাষাকে সুন্দর করে, এক কথা আমরা বলতে পারি। এখন আমরা এই সমাসের কিছু বৈশিষ্ট্য আছে। সমাসের বৈশিষ্ট্য হচ্ছে এটাকে বাক্যকে দৈর্ঘ্য হ্রাস করে, এটা যেটা বললাম আমরা, মানে আহ, ইয়েটা কমিয়ে দেয়। তারপর ভাষা সহজ সরল সংক্ষিপ্ত প্রাঞ্জল শ্রুতিমধুর হয়। অর্থ প্রকাশে স্পষ্টতা আনে। হ্যাঁ, একাধিক শব্দ মিলে একটি নতুন শব্দ তৈরি হয়। বাক্যকে গতিশীল করে এবং উচ্চারণ করা সহজ হয়। এগুলো হচ্ছে সমাসের বৈশিষ্ট্য, বা সমাস কেন প্রয়োজন সমাস, সে কারণে আমরা বলতে পারি। এটা মূলত বাক্যকে সহজ সরল এবং গঠনগতভাবে সুন্দর করে তোলার জন্য মূলত সমাসের আহ, তৈরি হয়েছে। এবং এটা ভাষাকে সমৃদ্ধ করে, ভাষার ব্যবহারকে সমৃদ্ধ করে। সমাসের যে প্রকারভেদ আমরা এটা সবাই জানি। সমাসকে আমরা ছয় ভাগে ভাগ করছি, মানে বাংলায় আমরা এটাই জানি। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আহ 5 ভাগে তিনি বিভক্ত করার পক্ষে রায় দিয়েছিলেন। হ্যাঁ, তিনি বলেছিলেন যে দ্বিগু সমাসের কোনো প্রয়োজন নাই। এটা কিছু ব্যতিক্রম কথা, এগুলো আমাদের মনে রাখতে হবে। যে বা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সমাজকে কত ভাগে ভাগ করা যায়, এবং সেখানে কোন সমাসের প্রয়োজন নেই বলে তিনি মত দিয়েছিলেন। আচ্ছা, আমরা প্রত্যেকটা সম্পর্কে একটু একটু করে জানবো। আসলে এখানে তো মূলত আসবে কোনটি কোন সমাস, সেটি আসতে পারে। তারপরে আর অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো আসতে পারে। মূলত কোনটি কোন সমাস, এই টাইপের প্রশ্ন বেশি আসে। তারপরে বা এটার সমস্যমান পদ কি হবে, ব্যাস বাক্য কি হবে, এটার পূর্ব পদ কি, পরপদ কি, এরকম অনেকগুলো বিষয় থাকে। সমস্ত বিষয়টা আমার ভালো করে জানা দরকার। এখন এখানে যেটা বলছে সমাসের প্রতীতি কয়টি, প্রতীতি বলতে সমাসের মূল বৈশিষ্ট্য কয়টি, বা সমাসের মধ্যে কি কি থাকে। হ্যাঁ, এটা হচ্ছে 5টা প্রতীতি। পাঁচটাকে আমরা প্রতীতি বলছি, সেগুলো একটা হচ্ছে সমস্ত পদ, আর একটা হচ্ছে সমস্যমান পদ, পূর্ব পদ, পরপদ, এবং এছাড়া আছে সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই Oh, তিনটা, may kasama ko ba siya এই তিনটা mূলত একই। ঠিক আছে, তিনটা। আর মিউট থাকবো, নাহলে কিন্তু ভাষার কথা অন্যরা জেনে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই এই 5টা বিষয় আমাদেরকে ভালো ক্লিয়ার থাকা দরকার, যদি আমি সমাস, মানে আমাকে আইডেন্টিফাই করতে হয়, চিনতে হয় কোনটা কোন সমাস। এই বিষয়গুলো ভালো করে ধারণা থাকতে হবে আমাদের। এখন এর মধ্যে প্রথম যে আছে সমস্যমান পদ কোনটা, অর্থাৎ একটা সমাসের মধ্যে যে যে পদ থাকে প্রত্যেকটাকেই আমরা এক কথায় বলছি সমস্যমান পদ। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে ধানের ক্ষেত।
তাহলে এই ধানের ক্ষেত দুইটা, এই দুইটাই কিন্তু সমস্যমান পদ। এখানে এটা দুটো সমস্যমান পদ আছে, অর্থাৎ প্রত্যেকটা পদকেই সমস্যমান পদ বলে। আর সমস্ত পদ কোনটা তাহলে? সমাসবদ্ধ বা নিষ্পন্ন হওয়ার পদ, নিষ্পন্ন পদকে, অর্থাৎ এটাকে সমাসটা করার পরে, যেমন ধানের ক্ষেত, এটা হচ্ছে ধান ক্ষেত, এই ধান ক্ষেতটা হচ্ছে আহ, সমস্ত পদ যেটাকে আমরা বলছি। এখানে যেমন আছে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এখানে সিংহাসনটা অর্থাৎ সমাস করার পরে যে শব্দটা হয় সেটাকে বলে সমস্ত পদ। হ্যাঁ, নিষ্পন্ন পদকে সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন, মানে সমাস শেষ হয়ে যাওয়ার পরে, সমাস বাক্যটাকে সমাসবদ্ধ করার পরে যেটা হয় সেটা হচ্ছে সমস্ত পদ। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে সমস্ত পদটা জানলাম, আর একটা সমস্যমান পদটা জানলাম। এরপর পূর্ব পদ পরপদ, এই দুটো টার্ম খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব পদটাকে একটা সমাস করতে গেলে একটা পূর্বপদ একটা পরপদ থাকে, যে কোনোটার মধ্যেই থাকবে এটা। যদি আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। আচ্ছা, এটার আগে ব্যাস বাক্য বিগ্রহ বাক্য আছে। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য একই কথা। সমাসের অর্থ বোঝানোর জন্য সম্বন্ধযুক্ত যে পদগুলো ব্যাখ্যা করা হয় তাকে ব্যাস বাক্য বিগ্রহ বাক্য বলে। যেমন এখানে আছে ঘরে আশ্রিত জামাই। হ্যাঁ, ঘর জামাই, এখানে ঘরে আশ্রিত জামাই, এই যে কথাগুলো, এই পুরো কথাটাকেই বলছি আমরা ব্যাস বাক্য। অর্থাৎ আহ প্রত্যেকটা শব্দকে যেমন বলছি সমস্যমান শব্দ, আর একসাথে বাক্যটাকে বলছি আমরা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের মধ্যেই একটা পূর্বপদ থাকে, একটা পরপদ থাকে। হ্যাঁ, সব অংশেই থাকে এটা। যেমন এখানে আছে কুসুমের মতো কোমল, এখানে যে এই একটা পদ আর একটা পদ, এটা পূর্বপদ কোনটা? সামনে, পূর্ব মানে সামনে, আর পরপদ মানে কি? পিছনে। হ্যাঁ, তাহলে এখানে কুসুম হচ্ছে পূর্বপদ আর কোমল হচ্ছে পরপদ। প্রত্যেকটা সমাসের মধ্যেই ব্যতিক্রম ছাড়া এই পূর্বপদ আর পরপদ কিন্তু থাকবে। তাহলে পূর্বপদ এবং পরপদ দেখেই কিন্তু আমাদেরকে সমাস নির্ণয় করতে হবে। তাহলে এখানে যে মূল 5টা বিষয় ছিল, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আমার ভালো করে নখদর্পণ থাকতে হবে। একটা ছিল কি? স্যার পরপদকে আবার উত্তর পদও বলা হয়। হ্যাঁ, পরপদকে উত্তরপদ বলা হয়, ভেরি গুড। পরপদ বা উত্তরপদ বলা হয়, আর পূর্বপদ তো পূর্বপদই। এখন ওই যে সমাস যখন আমরা নির্ণয় করব, তখন কোনোটায় দেখা যাবে যে পূর্বপদের উপর নির্ভর করে হয়, কোনোটা পরপদের উপর নির্ভর করে হয়, কোনোটা পূর্বপদ পরপদ কোনোটার উপরে নির্ভর করে নয়, তৃতীয় আর একটা পদ আসে। এরকম, এই জন্য পূর্বপদ পরপদ গুলো সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। আবার কখনো কখনো প্রশ্ন আসে যে ঘর ঘর জামাই, এটার ব্যাস বাক্য নিচের কোনটি হবে, এই টাইপের প্রশ্ন আসে কিন্তু। তাহলে আমাদের ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য এইগুলো ক্লিয়ার ধারণা থাকতে হবে। এই উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে সবগুলো বিষয়। যেমন এখানে সিংহ চিহ্নিত আসন, এখানে প্রত্যেকটা শব্দ, যেহেতু সিংহ চিহ্নিত আসন, এই প্রত্যেকটা শব্দ পদ, শব্দ না, এখানে পদ বলছে, এটা প্রত্যেকটা পদই হচ্ছে সমস্যমান পদ। আর এই তিনটাকে একসাথে বলছি আমরা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। হ্যাঁ, আর সমাস হয়ে যাওয়ার পরে সমাসবদ্ধ পদটাকে বলছে সমস্ত পদ, আর এখানে আসন হচ্ছে উত্তর পদ বা পরপদ যেটাই বলি আমরা, আর চিহ্ন হচ্ছে পূর্বপদ। তাহলে উত্তর পদ বা পরপদ, পূর্বপদ, সমস্ত পদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমস্যমান পদ, এই 5টা জিনিস এখান থেকে ক্লিয়ার কিন্তু করা যায়, বা এখানে এই ধারণাটা ক্লিয়ার করা হয়েছে। আচ্ছা, এখন আমরা সমাস এবং সন্ধি, যেটা আমরা সন্ধির বিষয়গুলো কিন্তু একই রকম ছিল। সন্ধিও তো ভাষার মাধুর্য রক্ষা মানে বাড়ায়, তারপর সেখানেও শব্দের সংক্ষেপণ করা হয়, সেই বিষয়গুলো কিন্তু সেখানেও ছিল। তারপরেও মানে সমাস এবং সন্ধি এই দুটি কিন্তু বাংলা ভাষাকে সংক্ষিপ্ত করার জন্য, প্রাঞ্জল করার জন্য, শ্রুতিমধুর করার জন্য ব্যবহৃত হয়েছে। তার মানে এদের মধ্যে অনেক মিল আছে। মিল থাকা সত্ত্বেও কিছু কিছু বৈসাদৃশ্য বা অমিল রয়েছে। সেইটা কি? সন্ধির সময় ছিল পাশাপাশি দুইটি বর্ণের বা ধ্বনির মিলন, বর্ণ বা ধ্বনির মিলন। আর এখানে আছে কিসের মিলন? পদের মিলন, এক পদের সাথে আর এক পদের মিলন। এখানে বর্ণ বা ধ্বনির কথা বলা হয় নাই। যেমন ওইখানে ছিল অতি যোগ অন্ত, ই আর অ, এই দুটো বর্ণ বা ধ্বনি মিলিত হয়েছিল। আর এখানে হচ্ছে বিলাত হইতে ফেরত। হ্যাঁ, বিলাত ফেরত, এখানে হচ্ছে একাধিক পদের এক পদে মিল করণ হয়েছে এখানে। আচ্ছা, দ্বিতীয় যেটা আছে, সন্ধি শব্দের অর্থ মিলন, আর সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সন্ধির লক্ষ্য বর্ণের মিলন, আর অর্থের সাথে তার কোনো সম্পর্ক নাই, সে বর্ণের মিল করে দেবে। আর সমাসের লক্ষ্য হচ্ছে পদের মিলন, অর্থাৎ এটা অর্থের সাথে যাবে। হুম, সন্ধিতে পদের বিভক্তি লোপ পায় না, আর সমাসের ক্ষেত্রে
অলুক সমাস ব্যতীত, এখানে একটা ব্যতিক্রম কথা আছে, মানে অলুক সমাসে কি হয়, পদে এই বিভক্তিটা লোপ পেয়ে যায়, ওইটা ব্যতীত অন্য জায়গায় প্রতিটি সমস্ত পদেই লোপ পায়, আর অলুক সমাসে পায় না। ঠিক আছে, একটা বাদে আর সব জায়গায় লোপ পায়, আর সন্ধিতে কিন্তু লোপ পায় না। সন্ধি উচ্চারণের কাঠিন্য দূর করে, লঘুতা সৃষ্টি করে, আর সমাস বাক্যকে সংক্ষেপ করে শ্রুতি মধুরতা বৃদ্ধি করে। সন্ধিতে পদে স্বাতন্ত্র্য বজায় থাকে, সমাসে পদগুলো এক পদের মধ্যে এক পদে গিয়ে মানে হারিয়ে দেয়, স্বাতন্ত্র্য তার মানে বজায় থাকে না, অর্থাৎ একটা পদে যখন হয়ে যায়, পরিণত হয়ে যায়, তখন তার স্বাতন্ত্র্যটা হারিয়ে যায়। এই হচ্ছে মূলত সন্ধি ও সমাসের পার্থক্য। অনেক সময় আমরা সন্ধি এবং সমাসকে এক করে ফেলি বা গুলিয়ে ফেলি, আসলে প্রত্যেকটা মানে জিনিসই আলাদা আলাদা বিষয়। পরেরটা যে আমরা এখন 6 প্রকারের যে সন্ধি আমরা বললাম, তার প্রত্যেকটাকে আমার ভালো করে চিনতে হবে। হ্যাঁ, প্রথম একটা একটা করে আমরা বলি। দ্বন্দ্ব সমাস যেটা আছে, দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব শব্দটার অর্থ কি? দ্বন্দ্ব শব্দটার অর্থ হচ্ছে জোড়া। হ্যাঁ, অর্থাৎ এখানে সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে এবং কেউ কারো দ্বারা সংকুচিত হবে না, তখন তাকে আমরা বলছি দ্বন্দ্ব সমাস। যেমন জীবন ও মরণ, এখানে পূর্বপদ কি? পূর্বপদ হচ্ছে জীবন, আর পরপদ বা উত্তরপদ হচ্ছে মরণ। হ্যাঁ, এখানে কিন্তু প্রত্যেকটাই আছে, জীবন মরণ, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থ এখানে প্রাধান্য থাকছে। ঠিক একইভাবে পোকামাকড়, সাতছত্র যাই বলি না কেন। তাহলে আমরা এখন দ্বন্দ্ব সমাস সহজে চিনবো কিভাবে, দেখেই চিনবো কিভাবে, এটা আমার দরকার। এখানে সাধারণত ব্যাস বাক্যে ও থাকে এবং থাকে আর থাকে, এবং উভয় পদের অর্থ প্রাধান্য থাকে, অর্থাৎ যেমন 7 এবং 17 দুইটাই কিন্তু এখানে আমার প্রাধান্য আছে, বা কোনোটা লোপও পায় নাই, কোনোটা হারিয়েও যায় নাই, দুইটাই আমার বহাল আছে, অর্থাৎ উভয় পদের অর্থই প্রাধান্য পাইছে এখানে। আর এটা কিভাবে হয়? হয় হচ্ছে সমজাতীয় পদ, তারপর একটা ও থাকে, তারপর আবার সমজাতীয় পদ। এখন এই সমজাতীয় পদটা কি? আবার সমজাতীয় পদ বলতে বোঝায়, দেখবে এই পাশে যদি থাকে বিশেষ্য, এই পাশে থাকবে বিশেষ্য, এই পাশে যদি থাকে বিশেষণ, এই পাশে থাকবে বিশেষণ। অর্থাৎ প্রথমটা যদি বিশেষ্য হয়, পরেরটাও বিশেষ্য হবে, প্রথমটা যদি বিশেষণ হয়, পরেরটাও বিশেষণ হবে, প্রথমটা সর্বনাম হয়, ক্রিয়া হয়, তাহলে পরের পদটিও যথাক্রমে ওই টাইপেরই হবে। এটাকে বলে এই সমীকরণ, বা এই টাইপের এটা হয়। তাহলে আমরা সহজে চিনবো কিভাবে যে উভয় পদের অর্থই প্রাধান্য পাবে একটা। আর মানে এই পাশে যেমন এই যে জীবন, জীবন মরণ। হ্যাঁ, পোকামাকড়, এটা পোকামাকড়ের কথা যদি বলি, দুইটাই বিশেষ্য, এটাও বিশেষ্য, এটাও বিশেষ্য। হ্যাঁ, এই টাইপের আর কি, মানে পূর্বপদ বিশেষ্য থাকলে পরপদ বিশেষ্য হবে, পূর্বপদে বিশেষণ থাকলে পরপদ বিশেষণ হবে, পূর্বপদ যদি সর্বনাম হয় তাহলে পরেরটাও সর্বনাম হবে। এইটা হচ্ছে এটার সহজে চেনার উপায়। আচ্ছা, এখন দ্বন্দ্ব সমাস কত প্রকার আছে? মানে কম বেশি আমরা এখানে 8-9 ধরনের পেয়েছি। ঠিক আছে, এখন ডিটেলস আমরা শুধু এখানে নামগুলোই দিয়েছি, আর ডিটেলস এখানে আলোচনা করার অবকাশ নাই, কারণ এগুলো আমরা মিলনার্থক দ্বন্দ্ব প্রত্যেকটা একটু একটু করে দেখে দেবো আমরা। মিলনার্থক দ্বন্দ্বটা কি? অর্থাৎ যেখানে আহ, দুটো শব্দের মিলন, মিলনে যেটা হয় আর যেমন হতে পারে ছেলে ও মেয়ে, ছেলে মেয়ে। হ্যাঁ, পিতা ও পুত্র, পিতা পুত্র, ভাই ও বোন, ভাই বোন, যেখানে মিলে যায়। তারপর আছে বিপরীতার্থক। বিপরীত মানে কি? মানে যেমন ওহি ও নকুল, অহিনকুল, ওহি ও নকুল, অহিনকুল মানে একটা দা কুমড়া, যেমন বলি না আমরা দা কুমড়া, দা এবং কুমড়া একটা আর একটার বিপরীত। এই টাইপের যেটা হয়, হ্যাঁ, তখন ওই দেখি দা ও কুমড়া, দা কুমড়া, ওহি ও নকুল, অহিনকুল, এরকম বিপরীত, দুইটা বিপরীত আর কি। আর সমর্থক মানে কি? একই টাইপের দুইটা। যেমন অনেক সময় বলে না হাট বাজার, হাটও যেটা বাজার ঘর একই দুয়ার, type। হ্যাঁ, হাট বাজার এই টাইপের আর কি। বই পুস্তক, কলকারখানা, বই পুস্তক। হ্যাঁ, এই টাইপের সমর্থক। আর সংখ্যাবাচকটা কোনটা? সংখ্যাবাচক যেমন সংখ্যা বোঝাবে, যেমন 20 ও 25, 20-25, 7 ও 17, যেটা সংখ্যা বোঝায় আর কি, সংখ্যাবাচক। নয় বিপরীত, ছয় সাত 9-6, 9-6 এরকম হবে, 9-6, 7-17, হ্যাঁ, এই টাইপের আর কি। আর বিপরীত মানে কি? উল্টাটা না? যেমন হতে পারে ছোট ও বড়, ছোট বড়, দেশ ও দিন, বিদেশ। হ্যাঁ, দিন দেশ ও আয় রাত, ব্যয়, দিন হ্যাঁ, রাত। জমা খরচ। জোয়ার ও ভাটা, জোয়ার ভাটা মানে দুইটা বিপরীত শব্দ আর কি, এক হবে। জি এই স্যার। ধরনের আয় যদি ব্যয় হয়, হয় স্যার, আয় ও ব্যয় হতে জমা পারে খরচ। অবশ্যই।
সহচর আয় দ্বন্দ্ব ব্যয় বিরোধার্থকেও যায় স্যার, ওটা বিরোধীও করে আয় ও আমাদের ব্যয় বিপরীত হয় এটা, বিপরীতও হয়তো, তবে আবার বিরোধার্থকেও। বিপরীতার্থক হতে মানে ওই বিরোধার্থক হতে পারে এটা। জি হুম। স্যার, দিন রাত এগুলো বিপরীতে বেশি, আচ্ছা, সকাল বিকাল আর সকাল। সহচর দ্বন্দ্বটা কি আবার? সহচর যেমন একই টাইপের, যেটা যেমন হতে পারে সর্দি ও কাশি, সর্দি কাশি এরকম হতে পারে। কাপড় হ্যাঁ, খানা ও পিনা, কাপড় খানা পিনা চোপড় একই টাইপের পোকামাকড়। যেগুলো আর কি। হ্যাঁ, সহচর ছল ছাতুরি, ছল ও ছাতুরি। সহচর বলতে বোঝায় ওইটার সাথে ওইটার যেটা মিলে আর কাপড় কি, চোপড়। কাপড় চোপড় এই টাইপের, কাপড় চোপড় হতে পারে। হ্যাঁ। আর একটা আছে বহুপদী। বহুপদী বলতে এখানে যেমন দুইটা পদের কথা বললাম, উত্তর পদ পরপদ, কিন্তু এখানে পদটা একটু জি বেশি স্যার, থাকবে। যেমন আমি হতে তুমি ও পারে সে আমরা। আমি তুমি ও সে আমরা, এক কথায় বলে জি কি আমরা, সাহেব বিবি ও গোলাম, এই টাইপের আর কি। বহুপদ, কয়েকটা পদ থাকবে যেখানে, ঠিক আছে। হ্যাঁ, যেমন ইট পাথর ও কাঠ, ইট পাথর কাঠ। এক শেষ দ্বন্দ্ব কোনটা আবার? এক শেষ দ্বন্দ্ব যেমন হতে পারে জায়া ও পতি, দম্পতি যেটাকে আমরা বলি, ঠিক আছে। জায়া ও পতি, দম্পতি, এটা এক শেষ দ্বন্দ্ব বলে এটাকে। আর অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব হচ্ছে যেটা এই কি বলে যেমন হাতে ও কলমে, মানে দুধ। অলুক দ্বন্দ্বে কিন্তু ওই যে বলছে বিভক্তি লোপ পাবে না, এটা এইটা কিন্তু পরীক্ষা আসে নিচের কোনটি অলুক দ্বন্দ্ব। যেমন হাতে ও পায়ে, দুধে ভাতে, দুধে ও ভাতে, হ্যাঁ এই টাইপের। দুধে দেশে ও ভাতে, বিদেশে, ঠিক আছে, পথে ও ঘাটে। জলে অর্থাৎ স্থলে। বিভক্তি লোপ পায় না, ওইটা থাইকেই যায়। হাতে কলমে, হাতে ও কলমে, জি হাতে কলমে। এই মূলত আমাদের 9 প্রকার আছে দ্বন্দ্ব সমাস। এর মধ্যে অলুক দ্বন্দ্বটা অনেক সময় পরীক্ষা আসে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস সহজে চেনার উপায় কি? কর্মধারায় সমাস মূলত 4 প্রকার হয়, একটা হচ্ছে উপমান আর একটা হচ্ছে উপমিত। এখন এই দুইটা নিয়ে একটা মানে অনেক সময় মিল খুঁজে মানে সমস্যা তৈরি হয়, একে উপমান হবে নাকি উপমিত হবে। আর রূপকটা তো বোঝা যায়, রূপ, রূপ শব্দটা থাকলে রূপক। আর মধ্য পদলোপীটাও বোঝা যায়, যখন মধ্যের পদগুলা বিলুপ্ত হয়ে যায় বা লোপ পেয়ে যায়, তখন হয় মধ্য পদলোপী। তাহলে এখন উপমান উপমিতর পার্থক্যটা একটু ভালো করে জানা দরকার। আর কর্মধারায় সমাসে সাধারণত যে, যিনি, যারা, এই শব্দগুলো মানে ব্যাস ইয়েতে থাকে, এই শব্দগুলো থাকে ব্যাস ব্যক্ত করার সময় আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন ওই যে উপমান উপমিতর মধ্যে বোঝাটা বুঝতে হবে ভালো। উপমান আর উপমিত এই দুটোর পার্থক্যটা কি, এই দুটো আমরা কিভাবে চিহ্নিত করবো? যদি দুইটি পদ তুলনা করা যায় এবং একটি আর একটির মতো হওয়া সম্ভব হয়, তখন হবে উপমান। হ্যাঁ, অর্থাৎ দুইটা তুলনা করা গেছে, আবার একটা আরেকটার মতো হওয়াও সম্ভব। যেমন হতে পারে এখানে যেটা বলছে, হ্যাঁ, তুষার শুভ্র, তুষারের মতো শুভ্র। শুভ্র মানে সাদা, তুষার মানে বরফ সাদা থাকে, তাহলে এটা আরেকটার মতো হওয়া সম্ভব। যেমন কাজল কালো, কালো কালো কাজল, মানে কাজল শব্দটার অর্থ হচ্ছে কালো। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে উপমান, স্যার বলা অর্থাৎ যায় যে মান প্রায় সমানই থাকে, যখন দুটোর মান সমানই থাকে, হ্যাঁ, মানে একই তো অর্থাৎ বিষয়, একটা আরেকটার মতো তখন হওয়া হচ্ছে সম্ভব। উপমান হয়। অনেকটা সমার্থক শব্দের মতোই। হ্যাঁ, একটা আরেকটার মতো হওয়া সম্ভব, তখন হবে উপমান। সমার্থক। আবার আমরা যদি এইটা বলি, যেমন সিংহ পুরুষ, সিংহ পুরুষের ন্যায়, কিন্তু সিংহ তো পশু আর পুরুষ তো, আমরা এটা উদাহরণ হিসেবে বলি, কিন্তু এটা এই সিংহ পুরুষ কখনো হওয়া সম্ভব না। যেমন আমরা বলি চন্দ্রমুখ, এটা চন্দ্রের ন্যায় উপমিত। মুখ, কিন্তু চন্দ্র হ্যাঁ, তো আলাদা আর মুখ উপমা, তো আলাদা, উপমা এটা দিয়ে উদাহরণ বলা হিসেবে হয়। ব্যবহার হয়। অর্থাৎ এইটা হওয়া উপমা দিয়ে বলা সম্ভব হয়। না। হ্যাঁ, এটা হওয়া সম্ভব না, অর্থাৎ এইটা হওয়া সম্ভব। আর উপমা উপমান যেটা, সেটা তুলনা করা যায় বা আরেকটার মতো হওয়া সম্ভব, কিন্তু এইটা কখনোই হওয়া সম্ভব না। হ্যাঁ, এইটা দেখে আমরা বুঝতে পারি। আর এটা যদি না বুঝতে পারি, তবে আর একটু সামনে আছে, একটু দেখলে আমরা অবশ্যই বুঝতে পারবো, আলাদা করতে পারবো। এখানে দেখেন, এখানে আছে এটা যেটা বলছে মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ, বা পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ। এই বাক্য দুইটি মিথ্যা, কারণ মুখ কখনো চন্দ্রের মতো হতে পারে না, বা পুরুষ কখনো সিংহের মতো হতে পারে না। তাহলে মিথ্যা বাক্য। এই যেখানে হতে পারে না, হ্যাঁ, সেইটা হলো উপমিত, হওয়া সম্ভব নয়। আর এখানে যে স্যার আছে মনে হ্যাঁ, রাখা যেতে পারে মানে মিথ্যা, মৃত মানে মিথ্যা, মিথ মিথ মৃত থেকে মানে মিথ্যা, মিথ্যা। এভাবে। মিত, 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 হ্যাঁ, মিত হ্যাঁ, মানে হ্যাঁ মৃত মিথ্যা, মানে মিত মিথ্যা, মানে মানে মিথ্যা, এটাকে মানে আমি। এটা মেলে না, হওয়া সম্ভব না। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ। আর এইখানে, এইখানে যেমন দেখেন আর অরুণের সত্য ন্যায় জিনিসের রাঙা, মান থাকবে অরুণ তাই শব্দের মান। অর্থ হচ্ছে আহ, সূর্য যেটা, হ্যাঁ,
সেও রাঙা থাকে আর রাঙাটা মানে অরুণের মতো রাঙা হওয়া সম্ভব, বা তুষারের মতো শুভ্র জি হওয়া স্যার। সম্ভব, মানে এগুলো সত্য কথা। এই এখানে এখানে বলছে অরুণ মানে সূর্য, সূর্য আবার রাঙা মানে লাল, তাহলে সত্য, এগুলো সত্য বিবৃতি। স্যার তাহলে মনে সত্য রাখার যদি হয় তখন সিস্টেমে হবে উপমান। যে মান, স্যার বলেন। মনে হ্যাঁ রাখার জন্য বলা যায় যে মান সম্মান যায় না, যেখানে মিথ্যে বললেই তো মান সম্মান যায়, হ্যাঁ হ্যাঁ, উপমানে মান সম্মান যায় না, আর যায় না। উপমিতে মিথ্যে আচ্ছা, মান মিথ্যা সম্মান মানে যায়। মিত, এইটা একটা ভালো বুদ্ধি। মিথ্যা মানে মিত, উপমিত হবে ওখানে, মিথ্যা তাই জি মানে স্যার। উপমিত হবে। আর যেখানে সত্য সেটা উপমান। উপমান জি মানে কি স্যার। ওইটা, এটা উপমানটা দেওয়া যায়, মানে ওইটা হ্যাঁ ঠিকই আছে, কথা সত্য কথা। হ্যাঁ, এইভাবে আমরা মনে রাখতে পারি, তখন আর আমাদের এই ঝামেলাটা আসবে না। সত্য বললে মান থাকে। হ্যাঁ, সত্য বললে মান থাকে, হ্যাঁ উপমান সত্য হয়ে যায়। বললে হ্যাঁ, ভেরি গুড। মান সত্য থাকে। বললে মান থাকে, মিথ্যা বললে মিত হয়ে যায়। আচ্ছা, আরো একটা সুন্দর মতো মনে রাখার একটা জি সিস্টেম স্যার। আছে। হ্যাঁ, সেটা হলো, এখানে দেখেন উপমান উপমিত অন্যভাবে মনে রাখা যায়। সেটা হচ্ছে কি, যেমন তুষার শুভ্র, এখানে তুষার, তুষারের ন্যায় শুভ্র। তুষার হচ্ছে বরফ, এটা হচ্ছে নাউন। হ্যাঁ, আর নাউন এটা, আর শুভ্রতা কি একটা শুভ্র অ্যাডজেক্টিভ, adjective। এটা এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ যখন হবে তখন হয়ে যাবে উপমান, মান থাকবে তখন। হ্যাঁ, আর কাজল কালো একই টাইপের, ওইটা হইলো। আর যখন যেমন এখানে হচ্ছে পুরুষ সিংহ, এই পুরুষটা হচ্ছে নাউন আর সিংহটা হচ্ছে নাউন, অর্থাৎ নাউন হুম। প্লাস নাউন হইলে উপমিত হবে, মানে মিথ্যা। উপমিত মানে মিথ্যা। এভাবে মনে রাখতে পারি ইংরেজি শব্দ দিয়া। অর্থাৎ নাউন প্লাস অ্যাডজেক্টিভ যখন হবে উপমান, হ্যাঁ মানে এটা সত্য। আর নাউন প্লাস নাউন এটা হলো মিথ্যা, মানে উপমিত। এভাবে আমরা মনে রাখতে পারি, তাহলে আর আমাদের ভুলবো না আমরা, ঠিক আছে। আচ্ছা, স্যার স্যার ওখানে নাউন বলেছেন প্লাস যে অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ উপমান। নাউন প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে উপমান। হ্যাঁ, হ্যাঁ উপমান তাই তো আর স্যার দেখলাম। বলেছেন হ্যাঁ, যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ উপমান মানে হলো হচ্ছে উপমান, আর নাউন প্লাস নাউন হচ্ছে উপমিত, মানে নাউন প্লাস নাউন মানে মিথ্যা, এক কথা বলা যায় মিথ্যা, এই যে স্যার উপমিত। ওখানে বলেছেন হ্যাঁ, যে আর উপমান মান হচ্ছে থাকবে, সোহাগের। সেটা উপমান। আচ্ছা, পরেরটা চলে যায় মধ্য পদলোভী। হ্যাঁ, মধ্য পদটা লোপ পেয়ে যাবে, তাকে বলে মধ্য, মধ্য লোপ পাওয়া মানে কি হারিয়ে যায়। যেমন মাঝখানের চিহ্ন পদটা চিহ্নিত হারিয়ে আসন। যায়, হ্যাঁ। হুম, চিহ্ন চিহ্নিত আসন বললাম আমরা সিংহাসন, এই মাঝের যে সিংহাসন। চিহ্নিত শব্দটা সেটা হারিয়ে গেছে। মিশ্রিত অন্ন, কল্যাণে, এগুলো হারিয়ে যায়। হ্যাঁ, যেমন আশ্রিত মাসি, মৌমাছি, মৌ মিশ্রিত মৌমাছি। আসি, মৌমাছি, এই আশ্রিত শব্দটা হারিয়ে গেছে। সাম্য বিষয়ক বাদ, সাম্যবাদ, রাষ্ট্র পরিচালনা নীতি, রাষ্ট্রনীতি, ঘি মাখা ভাত, ঘি ভাত, প্রীতি উপলক্ষে ভোজ, প্রীতি ভোজ, ভিক্ষা লব্ধ অন্ন, ভিক্ষান্ন। এখানে মাঝখানে সব পদগুলোই লোপ পেয়ে গেছে, এই জন্য এটার নাম হচ্ছে মধ্য পদটা লোপ পেয়ে গেছে। আর এটা তো কর্মধারয় সমাজ, আমরা বুঝতেই পারি। ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই। হ্যাঁ, ঘর জামাই। একে, এক অধিক দশ, একাদশ, এক অধিক দশ, এই অধিক কথাটা লোপ পেয়ে গেছে। মানে একের, এক অধিক দশ মানে দশের চাইতে বেশি আর কি, একাদশ। এটা হচ্ছে মধ্য পদলোভী কর্মধারয় সমাস, অর্থাৎ যে কর্মধারয় সমাজে ব্যাস বাক্যের মধ্যে পদটা লোপ পেয়ে যায় তাকে বলে মধ্য পদলোভী কর্মধারয় সমাস। আর এরপরে আছে রূপক। রূপক বলতে রূপ কথাটা থাকে ব্যাস বাক্যে, ঠিক আছে। অর্থাৎ উপমান এবং উপমেয় পদের মধ্যে অভিন্নতা কল্পনা করে যে সমাস হয় তাকে রূপক কর্মধারয় বলে। যেমন আছে সিংহ, রূপ, সুধা। হ্যাঁ, সিংহ, রূপ, সুধা, সিংহ সুধা, ঠিক আছে। ঠিক একই রূপে ভবরূপ নদী, ভব নদী, মনরূপ মাঝি, মন মাঝি, অর্থাৎ রূপ কথাটা আসবে। এখন এখানে বলছে উপমান আর উপমেয়। হ্যাঁ, এই দুইটা পদের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়, অর্থাৎ মানে চিহ্নটা কি সুধার মতো একেবারে অভিন্ন। হ্যাঁ, স্যার এটা অর্থাৎ সবখানে মাঝখানে, সবটাতে মাঝখানে শুধু রূপ কথাটা আসবে, এটা দেখলে তো বোঝা যায় নাকি? হ্যাঁ, রূপ কথাটা আসে এখানে সাধারণত। ঠিক একই রকমের জীবন তরী, মায়াডোর, মায়ারূপ, ভব, এইগুলা হতে পারে। সুখরূপ সিন্ধু, সমর, রূপ নল, হ্যাঁ সমরা নল, ক্ষুধা রূপ নল, ক্ষুধা নল, জীবন রূপ স্রোত, এই টাইপের হতে পারে। অর্থাৎ রূপ কথাটা আসবে। প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি। আচ্ছা, এই গেল মূলত আমাদের 4 প্রকার কর্মধারয় সমাস শেষ। হ্যাঁ, এর মধ্যে একটা ছিল কি উপমিত, উপমান, কর্মধারায়, আর একটা হচ্ছে রূপক, 4টা। ওখানে মূলত 4টা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের হচ্ছে আহ ওখানে পরপদটা প্রাধান্য পাবে। মানে পরপদ বলতে উত্তর পদ, যেটাকে বলছি, পূর্বপদ না।
হ্যাঁ, পরপদটা প্রাধান্য পাবে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে কিছু উদাহরণ যদি দেখি এখানে, আমরা সাধারণত কেড়ে এরে বিভক্তির সাথে মিল রেখে হয় এগুলো আবার। মানে দ্বিতীয় তৎপুরুষ হবে যে দ্বিতীয় তৎপুরুষ হবে যখন কেড়ে বিভক্তি থাকে। আর আহ আবার অনেক সময় বেপিয়া থাকলেও দ্বিতীয় তৎপুরুষ হয়, চিরকাল বেপিয়া সুখ। আর দ্বারা দিয়ে কর্তৃক থাকলে তৃতীয় তৎপুরুষ। আর কেড়ে এরে কিন্তু সম্প্রদান করবে চতুর্থ তৎপুরুষ। অর্থাৎ যে কারকের সাথে মিল রেখে এরকম কিন্তু হয়েছে। তারপরে আছে ব্যাস বাক্যে যদি নিমিত্তে উদ্দেশ্যের জন্য থাকে, সেটাও কিন্তু তৎপুরুষ সমাস, চতুর্থ তৎপুরুষ যেটা। যেমন আয়ের জন্য যে কর, আয় কর। হ্যাঁ, এখানে নিমিত্তে উদ্দেশ্যের জন্য এই কটা থাকলেও হবে, অথবা কেড়ে এরে থাকলেও সেটাও কিন্তু আমাদের চতুর্থ তৎপুরুষে যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে হইতে থেকে চেয়ে থাকলে পঞ্চম তৎপুরুষ। তারপর রয়ের থাকলে ষষ্ঠী তৎপুরুষ, রাজার পুত্র রাজপুত্র, বৃত্ত হইতে চ্যুত বিন্তু-চ্যুত। আচ্ছা, তারপরে এ অতে থাকলে কি হয়, সপ্তমী তৎপুরুষ। তারপরে গাছে এ আছে, এখানে গাছে, গাছ পাকা, গাছে পাকা। আচ্ছা, এরপরে ব্যাস বাক্যে বিশেষ্য ক্রিয়া, এরপরে যে যা তার মানে স্যার থাকলে, তৎপুরুষটা হচ্ছে বিভক্তির সাথে সম্পর্কিত। হ্যাঁ, বিভক্তির সাথে সম্পর্ক, এটা বিভক্তি দিয়ে মনে রাখতে হবে আমাদেরকে। আর এইটা একটু বেশি বেশি মনে রাখতে হবে। যেমন উপপদ তৎপুরুষ কোনটা, এটা হচ্ছে ধামা ধরে যে, ধামা ধরা। এখন এই ধামাটা কি, ধামাটা হচ্ছে বিশেষ্য, তারপরে ধরা একটা ক্রিয়া, তারপরে যে ক্রিয়া। থাকে। হ্যাঁ, এই টাইপের যদি থাকে সেটা হলো উপপদ তৎপুরুষ সমাস। আর একটা হচ্ছে নয়ন্স তৎপুরুষ সমাস বল, ন ইয়, হ্যাঁ, নয়ন্স তৎপুরুষ সমাস যেটা, অর্থাৎ ন, নাই, নয়, এই কথাগুলো থাকে। যেমন ন জানা, নাই অজানা। ন, ন মানে ব্র্যাকেটে নাই এখানে আর কি, জানা নাই তারটা, সেটা কি মানে কি, অজানা। অর্থাৎ ন নাই থাকলে ব্যাস বাক্য শেষে যে বা যারা থাকলে সেটি নন তৎপুরুষ বহুব্রী সমাস হয়ে যাবে। এখানে আবার একটু আলাদা কথা বলছি। একটা হচ্ছে, মানে এটা আবার দুইটা থাকে। একটা হলো ন ইয়ন ইয়চন, হ্যাঁ, এটা তৎপুরুষ সমাস। আর একটা ঠিক ওই রকমই আছে, সেটা ন ইয়চ বহুব্রী সমাস। এখন কোন সময় বহুব্রী হবে আর কোন সময় তৎপুরুষ হবে, সেইটা মানে পার্থক্যটা কিভাবে করব। যেমন এখানে দেখেন, নাই জানা যা, সেটা হলো অজানা। হ্যাঁ, এখানে ব্যাস বাক্যে বিভক্তি সমস্ত পদে লোপ না পেলে তখন হয়ে যাবে অলুপ তৎপুরুষ। লোপ না পেলে, যেমন চোখের বালি, এখানে তাই রয়ে গেছে, চোখের বালি রয়ে গেছে, কোনো লোপ পায় নাই, তাহলে তখন হয়ে গেছে সে অলুপ তৎপুরুষ। এটা তো আবার আলাদা একটা আসলে অলুপ তৎপুরুষ। কিন্তু আমাদের যেটা আলোচনা ছিল সেটা হচ্ছে এইটা, এইটা এবং এই নয়ন বহুব্রী যেটা, হ্যাঁ, এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। এখানে হচ্ছে ব্যাস বাক্যের শুরুতে ন নাই, এবং ব্যাস বাক্যের শেষে যার যা, যার থাকতে পারে, যা থাকতে পারে, সেইটাই দেবে বহুব্রী। আর এখানে এখানে ন ন নাই থাকবে, হ্যাঁ, কিন্তু ওই ওপাশে গিয়ে কি থাকবে, ওপাশে যে থাকতে পারে, বা ওপাশে কিন্তু যার যা এইগুলা নাই, কিন্তু যার যা থাকলেই হয়ে যাবে সে বহুব্রী সমাস। আর প্রথমে শুরুটা তো একই রকমের, এখানেও যেমন ন, ন মানে নাই, এখানে নাই। হ্যাঁ, বা এখানে এই যে ন নাই, ন নাই, ন নাই, এই ন নই নাই, এই তিনটে এখানেও আছে, আবার ওখানেও আছে এই বহুব্রীতে। কিন্তু বহুব্রীতে পার্থক্যটা হইলো, ওখানে বাক্যের শেষে, ব্যাস বাক্যের শেষে যার থাকে বা যা থাকে, তখন তখন তো সে মানে বহুব্রী সমাজ যখন বুঝাবো তখন দেখবেন ওইটা আবার বহুব্রী সমাজে তো তৃতীয় পদটা আসবে, মানে ওই যা যা আছে ওইটা, ওইগুলো প্রাধান্য না পেয়ে অন্য আর একজনকে বোঝায়, তখন হয়ে যায় বহুব্রী। সেই জন্য এইখানে যার বা যা শব্দটা থাকবে বহুব্রী হতে গেলে। ঠিক আছে। আচ্ছা, এইগুলা মূলত ওই যে যেটা আমরা বলছি যে বিভক্তির সাথে সম্পর্কযুক্ত, এবং বিভক্তি যেমন হইতে থেকে চেয়ে থাকলে পঞ্চমী তৎপুরুষ, রয়ের থাকলে ষষ্ঠী, এই অতে থাকলে সপ্তমী, এই টাইপের আর কি, ওইটার সাথে মিল রেখে এইগুলো করা হয়েছে। আচ্ছা, অলুক তৎপুরুষ, এখানে এটা বিশেষভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, অলুক তৎপুরুষটা কি, অলুক শব্দটার অর্থ হচ্ছে লোপ না পাওয়া, অর্থাৎ থাইকে দেবে, লোপ পাবে না। পূর্ব পদে বিভক্তি লোপ না হলে তাকে বলে অলুক তৎপুরুষ। যেমন সোনার তরী, এই সোনার তরী রয়ে গেছে, কোনো বিভক্তি লোপ পায় নাই,
এই র, এই র রয়ে গেছে। যেমন ঘিয়ে ভাজা, একার আছে, এখানে একার রয়ে গেছে। পড়ার ঘর, পড়ার ঘর এখানে রয়ে গেছে। অর্থাৎ তাহলে কি হয়েছে, বিভক্তির লোপ না পায় নাই। বিভক্তির লোপ পায় নাই, কারণ বিভক্তির লোপ পাবে না। অলোপ শব্দের অর্থই তো লোপ না পাওয়া। যেহেতু তার নামই হয়েছে অলোপ, হ্যাঁ, তা লুকাবে কেমনে আর, সে তো লুকাবে না। অর্থাৎ বিভক্তিটা লোপ পাবে না, বিভক্তি থেকেই যাবে লোপ। আর সেই জন্যই তার নাম হয়ে গেছে অলুপ তৎপুরুষ। আচ্ছা, আরেকটা যেটা ছিল, ওখানে যেটা লেখা ছিল সেটা নিয়ে আবার এখানেও লেখা আছে। এটা হলো যে তৎপুরুষ সমাজে পূর্বপদে না সূচক অব্যয় থাকে, হ্যাঁ, সেগুলো হলো ন ইয় তৎপুরুষ সমাজ। যেমন না ধোয়া, আধোয়া, নাই হায়াদার, বেহায়া, ন অতি খর্ব, অখর্ব, ন অতি দীর্ঘ, নাতি দীর্ঘ। অর্থাৎ এখানে না, তারপরে ন, হ্যাঁ, তারপরে নয়, এই কথাগুলো থাকে, সেটা ন ইয় তৎপুরুষ সমাস। যেমন নাই বৃষ্টি, অনাবৃষ্টি। এখানে কিন্তু লাস্টে গিয়ে যদি, এখানে অবশ্য একটা আছে যার, যারটা কিন্তু এইটার মধ্যে পড়ে না আমার মনে হয়, কারণ ওখানে তো বললো যে যার বহুব্রীহি থাকলে সে বলতেছে। বহুব্রী হয়ে যায়, জি। তাই না? এটা কিন্তু তাহলে ওখানে বলছিল। যার কেটে দিলেও স্যার ওখানে নাই হায়া বেহায়া হবে, হ্যাঁ, নাই হায়া বেহায়া, যার না দিলে হয়, তখন ঠিক আছে। তৎপুরুষ হবে, নস হ্যাঁ, তৎপুরুষ। আর যার থাকলে কিন্তু এটা তখন বহুব্রী হয়ে যাওয়ার কথা, নিয়ম অনুসারে। আরেকটা যেটা আছে উপপদ, উপপদ তৎপুরুষ সমাস। এখানে অলুক অর্থ লোপ না পাওয়া, আর উপপদ তৎপুরুষ সমাস, এটার মধ্যে কি পার্থক্য আছে? যেসব পদের পরবর্তী ধাতুর সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয় তাকে বলে উপপদ। আর উপপদের সাথে মানে ক্রিয়া কৃদন্ত যোগ হয়। পদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন এখানে বলে জলে চরে যে, জলচর, হ্যাঁ, এখানে মানে ক্রিয়া থাকে স্যার যে সমাসে কৃৎ প্রত্যয় যুক্ত। ক্রিয়াটা আছে। হ্যাঁ, পঙ্কে জন্মে যাহা, পঙ্কজ, হ্যাঁ, পঙ্কে মানে কি, পঙ্কটাই যেটা কৃৎ প্রত্যয় মনে হয়। কৃৎ প্রত্যয় বলতে কি বুঝাইলো? জ, স্যার কৃৎ প্রত্যয় জন্ম, স্যার জন্ম, জন্ম, চরা, জন্মায়, পান। জি হ্যাঁ, স্যার। জন্মে বা চরে, এইগুলা মনে হয় না, পান করা, এগুলো হচ্ছে কৃৎ প্রত্যয় মনে হয়, ঠিক আছে। জি তাহলে আবার এখানে জলে চরে যা, জলচর, পঙ্কে জন্মে যা, পঙ্কজ। এই পঙ্কজ কিন্তু আবার অনেক সময় বহুব্রীহি সমাস হয়। হ্যাঁ, পঙ্কজ মানে হচ্ছে পদ্ম ফুল, ঠিক আছে। তাহলে ওইখানে বহু, পঙ্কে জন্মে, পঙ্কে তো অনেক কিছু জন্মে, কাদা, পঙ্ক মানে হচ্ছে পাদা, কাদা, কাদায় তো অনেক কিছু জন্মে, কিন্তু পঙ্কজ বলতে আহ ওইগুলো না বুঝিয়ে পদ্ম ফুলকে বোঝায়, তখন সেটা হয় বহুব্রীহি সমাস। কিন্তু এটা যদি আসে পঙ্কে জন্মে যায়, তখন কিন্তু আমরা উপপদ তৎপুরুষ সমাজে আমাদের লিখতে হবে। মধু পান করে যে, মধুপ, এই মধুপ এটাও কিন্তু ওই যে বহুব্রীহি সমাসে নেওয়া যায়, কারণ মধুপ মানে হচ্ছে স্যার। মৌমাছি, না স্যার, ঠিক আছে। বহুব্রীহি সমাস হলে সামনে ন নাই থাকবে স্যার, এটা হ্যাঁ, এটা উপপদ তৎপুরুষ, ওটা ন নাই আর শেষে যে যে বা যার থাকবে তখন বহুব্রীহি। না সেই অর্থে না, বহুব্রীহি যখন আমরা পড়াবো তখন দেখবেন এই টাইপের কথা আসবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন আমাদের আচ্ছা ওটা স্যার। জানার দরকার নাই। আমরা আপাতত যেটা আছি সেইটাই দেখি। জলে চরে যে, জলচর, পঙ্কে জন্মে যা, পঙ্কজ, মধুপ, ছেলে ধরা, ছেলে ধরে যে, ছেলে ধরা, স্থলচর, এইগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এ ঠিক স্যার এরকম ভাবে বলা বলতে যায় পারে যে মানুষ, খেকো। ক্রিয়াপদটা হ্যাঁ, বলেন। ক্রিয়াপদ থাকে আর কি, মানে উপপদ তৎপুরুষের সঙ্গে ক্রিয়াপদ আছে, ক্রিয়ার কাজ থাকে, ক্রিয়ার কাজ করে, যেমন চরা এইটা বলা যায়। ভার্ব, জন্মানো হ্যাঁ, ভার্ব, জন্মে, দেয়া পান করে জন্মানো। জন্ম, এটা ধরা, ধরা, জি তারপর স্যার, চর, এগুলো সবই হচ্ছে ক্রিয়া, ক্রিয়া থাকবে, হ্যাঁ, ক্রিয়া। এটা থাকবে। আচ্ছা, পকেট মারে, মার, ইন্দ্রজিৎ, বর্ণচোর, বর্ণচোরা, এগুলো সবই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা বহুব্রীহি সমাস। যেটা বহুব্রীহি বলতে আহ মানে এখানে পূর্বপদ পরপদ কোনোটাকেই প্রাধান্য হবে না। হ্যাঁ, যে সমস্ত সমাসে সমস্যমান পদগুলোর কোনোটাই অর্থ না বুঝিয়ে সমস্ত পদে অন্য কোনো ব্যক্তি, বস্তু বা পদার্থকে বোঝাবে, এইটা হয়ে যাবে বহুব্রীহি। যেমন এখানে বলছে 10 আনন যার, হ্যাঁ, তাহলে এখানে পূর্ব পদে আছে 10, আর আনন, আনন মানে হচ্ছে হাত, হ্যাঁ, যার, স্যার না, এখানে আনন কি, আনন মানে মাথা, আনন হ্যাঁ, মানে মাথা আনন স্যার, মানে মাথা, হ্যাঁ, এখানে হাত লাগছে কেন তাহলে? রাবণকে বুঝাইছে। হ্যাঁ, এখানে দশানন,
মানে দশানন মানে এখানে তাহলে 10 হাত, তৃতীয় কিন্তু এখানে ব্যক্তি 10 হিসাবে হাত না বুঝাইয়া মূলত এটা বুঝাইছে অন্য আর একজনকে, রাবণকে বুঝাইছে স্যার যেটা। আনন মানে মাথা স্যার। হ্যাঁ, এই যে রাবণ, দশানন মানে হচ্ছে রাবণকে বুঝাইছে এখানে। তাহলে মানে সাধারণ অর্থে 10 হাত এইগুলাকে না বুঝাইয়া এই যে পূর্ব পদ আছে 10 আর পরপদ আছে আয়ন, তাহলে হয়ে গেছে কি আমাদের দশানন। কিন্তু এইটা না স্যার বুঝে, আনন কোনোটাই মানে না কি বুঝিয়ে হাত নাকি একটা মাথা? ভিন্ন অর্থ বুঝাইছে, সে হলো দশানন, মানে হচ্ছে রাবণকে বুঝাইছে এখানে। তাহলে পূর্বপদ পরপদ কোনোটার অর্থই এখানে প্রাধান্য পায় নাই, বরং তৃতীয় পদ অর্থাৎ অন্য আর একটা পদ বিশেষে এই ধরনের যদি হয়, তখন তাকে বলি আমরা বহুব্রী সমাস। অর্থাৎ পূর্বপদ পরপদের অর্থের প্রাধান্য না বুঝিয়ে বা কোনোটাই না বুঝিয়ে যদি অন্য কোনো অর্থ বোঝায় বা ভিন্ন একটা অর্থ বোঝায়, তখন সেইটা হয়ে যায় বহুব্রী সমাস। যেমন খোশ মেজাজ যার, এখানে খোশ মানে কি আনন্দে থাকা, মেজাজ মানে একটা মানসিক অবস্থা, কিন্তু এই দুটোর কোনোটা না বুঝিয়ে খোশ মেজাজ দিয়ে অন্যর একটা অর্থ বোঝায়। যেমন আশিতে 20 যার, মানে যে আশি মানে হচ্ছে কি দাঁত না, অর্থাৎ সাপ বুঝাইছে জি এখানে। স্যার। 80-20 বলতে এখানে বুঝেছে সাপ, 80তে 20 যার বলতে এখানে অন্য কোনো না বুঝিয়া 80-20 বলতে বুঝেছে সাপকে বোঝানো হয়েছে। হত হয়েছে শ্রী যার, হতশ্রী, এখানে হত মানে হারানো বা শ্রী মানে সৌন্দর্য, এগুলো না বুঝিয়ে হতশ্রী বলতে আরেকজনকে বুঝেছে, যে হতশ্রী বা হতচ্ছাড়া বলি না আমরা, অন্য আরেকজনকে বুঝেছে। হতভাগা, হতভাগা স্যার। হ্যাঁ, এই টাইপের যখন হবে তখন হয়ে যাবে সেটা বহুব্রী সমাস। এখন বহুব্রী সমাস আবার অনেক প্রকারের হয়, এখানে কম বেশি 10 প্রকার আমরা পেয়েছি খুঁজে। তার মধ্যে একটা একটা একটু আলোচনা করবো আমরা। সমানাধিকরণ বহুব্রী, তারপর আছে ব্যতিকার বহুব্রী, ব্যতিকরণ বহুব্রী, মধ্যপদলোভী, সংখ্যাবাচক। নামটা দেখে অনেকটা এর অর্থটা বোঝা যায় অনেকটা। ব্যতিহার, অলুপ মানে লুকাবে না, নয়নস বহুব্রী, প্রত্যয়ন্ত বহুব্রী, সহার্থক বহুব্রী, আর হচ্ছে নিপাতনে সিদ্ধ, মানে যখন কোনো নিয়মই মানবে না তখন তার নাম হয়ে গেছে নিপাতনে সিদ্ধ বহুব্রী। তাহলে একটা একটা করে যদি আমরা একটু দেখি। সমানাধিকরণ, এটা সমান, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ। হ্যাঁ, সমাসের পূর্বপদ হবে বিশেষণ আর পরপদ হবে বিশেষ্য। এই টাইপের যদি হয় তখন তার নাম হয়ে যাবে সমানাধিকরণ। যেমন এখানে দেখেন গৌর অঙ্গ যার, এখানে গৌর হচ্ছে পূর্বপদ আর যার হচ্ছে পরপদ, তাহলে পূর্বপদটা কি হবে বিশেষণ। তা গৌর মানে কি কোন একটা গুণ বুঝাইছে গৌর। হ্যাঁ, আর সাদা সাদা স্যার, গৌর, যেটা গৌর হ্যাঁ, বলে, গৌর আর সাদা যার ফর্সা। বললে হচ্ছে নাউন বিশেষ্য। স্যার এখানে কি যার না অঙ্গ স্যার, অঙ্গ। গৌর আর অঙ্গ স্যার, যার নয়, গৌর আর অঙ্গ। হ্যাঁ, গৌরাঙ্গ, গৌর গৌর জি স্যার। শব্দের অর্থ কি জি গৌর স্যার। স্যার সাদা, ফর্সা স্যার, ফর্সা। ফর্সা, গৌর হচ্ছে তাহলে এটা ফর্সা কি যেটা। বিশেষণ, সুন্দর স্যার, মানে জি গুণ স্যার। স্যার বুঝায়। সুন্দর, এটা আমরা সুশ্রী। অঙ্গ স্যার, গৌর আর অঙ্গ এই দুইটাই অঙ্গ, বিশেষ। অঙ্গ দিয়ে কি বুঝাইছে, অঙ্গটা কি অঙ্গ বিশেষ্য, স্যার, দেহ স্যার, দেহ। বিশেষ্য। অঙ্গ জি মানে স্যার। নাউন। স্যার এটা বিশেষ স্যার, জি, নাউন, আর হ্যাঁ, গৌরটা তাহলে হচ্ছে বিশেষ। হ্যাঁ এইটা জান না, ঠিক বলছেন। এই জি দুইটা স্যার। যখন পূর্ব পদে থাকবে বিশেষ্য বিশেষণ আর পরের পদটা থাকবে বিশেষ্য, তখন সেইটার নাম হয়ে যাবে সমানাধিকরণ। যেমন এইখানে দেখেন কৃত আর অঞ্জলি না, কৃত মানে হচ্ছে কাজ, অঞ্জলি মানে কি কৃতাঞ্জলি। নিবেদন। অঞ্জলি মানে প্রদান করা, মনে হয় এরকম হতে পারে। কৃতাঞ্জলি, নিবেদন দৃঢ় করা স্যার, প্রতিজ্ঞা, নিবেদন করা। নিবেদন করা। হ্যাঁ, দৃঢ় প্রতিজ্ঞা যার, দৃঢ় প্রতিজ্ঞ। হ্যাঁ, ঠিক একই রকমের নীল বসন যার, নীল বসনা। খোশ মেজাজ যার, খোশ মেজাজ। নীলকণ্ঠ পীতাম্বর দশানন নতুজান, মতিচ্ছন্ন, হতশ্রী, হত সর্বস্ব। এই সবগুলা ওই একই রকমের নিয়মের মধ্যে হবে, সমানাধিকরণ বহুব্রী। এরপরে যেটা আছে বেধিকরণ। হ্যাঁ, বেধিকরণটা কি, দুইটাই কি হবে নাউন হয়ে যাবে, অর্থাৎ আগেরটাও নাউন পরেরটাও নাউন, সেটা বেধিকরণ। যেমন বিনা পানিতে যার। হ্যাঁ, এখানে যে বিনা, বিনাটা নাউন, বিনা মানে বাসি, পানি মানে নাউন, পানি মানে, এটাও নাউন। পানি মানে হাত। পানি মানে হাত না। হ্যাঁ, জি স্যার। আর তাহলে হয়ে গেল বিনা পানি, তো হাতটাও তো নাউন, অসুবিধা নেই। জি পাপে স্যার। মতি যার, এটা পাপে, এটাও নাউন আবার এটাও নাউন, পাপমতি। বজ্র পানিতে যার, বজ্র পানি। হ্যাঁ, ওই একই নিয়ম হয়ে গেছে। নদী মাতা যার, নদী মাতৃক। 80তে 20 যার,
80-20। এই এই ক্ষেত্রে এগুলো হয়ে গেছে বেধিকরণ বহুব্রী, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ অথবা বিশেষ্য বিশেষ্য পদের মিলন, দুইটাই বিশেষ্য পদ হলে এরকম হবে। ঠিক এই নিয়মে হতে পারে পেট সর্বস্ব, পদ্মনাভ, হড়ক হস্ত, উন্ন নাভিতে যার, চন্দ্রচূড়, কথা সর্বস্ব, কথা সর্বস্ব যার, ঘরমুখ, রত্নাগর্ভা যিনি, রত্নাগর্ভা। তাহলে আমরা দুটো জানলাম, একটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রী আর হচ্ছে ব্যতিকরণ বহুব্রী। আচ্ছা, পরেরটা হচ্ছে মধ্য পদলোভী। হ্যাঁ, এখানে মধ্যের পদটা, মধ্য পদলোভী মানে কি, যে বহুব্রী সমাসে ব্যাস বাক্যের ব্যাখ্যামূলক মধ্যপদ লোপ পেয়ে দেবে তাকে বলে মধ্য পদলোভী। যেমন ওই যে আমরা শিখছিলাম না, মধ্য পদলোভী কর্মধারা সমাস, ঠিক একই রকমের। এটা হচ্ছে মধ্য পদলোভী বহুব্রী সমাস। যেমন আছে স্বর্ণের মতো আভা যার, তাকে আমরা কি বলি, স্বর্ণাভ। হ্যাঁ, অর্থাৎ এই যে মানে মতো বা এটা রয়ের, এগুলো সব বাদ হয়ে যাবে, স্বর্ণাভ। রসে পূর্ণ যে গোল্লা, এক কথা আমরা বলে কি, রসগোল্লা। হ্যাঁ, মূলার ন্যায় দাঁত যার আছে যার, তাকে বলে কি, মূলা দাঁতি। বিম্বের ন্যায় অধর যার, বিম্বা ধরা। হ্যাঁ, এরকম বিড়ালাক্ষী, বিড়ালের ন্যায় অক্ষী যার, হ্যাঁ, বিধুমুখী, কপোতাক্ষ, চাঁদ বদনী, মৃগনয়না, মৃগের মতো নয়ন যার, তাকে বলি কি, মৃগনয়না। হ্যাঁ, চাঁদের মতো বদন যার, চাঁদ বদনী, এরকম বলি। এইগুলা হচ্ছে মানে কি হবে, মধ্য পদলোভী বহুব্রী। কারণ কি, এটা তো চাঁদ বদনী দিয়ে তো চাঁদে মানে অন্য আর একজনকে বুঝাই আমরা না, চাঁদ বদনী, মৃগনয়না। হ্যাঁ, এই অর্থগুলো না বুঝাইয়া, মানে পূর্বপদ পরপদের কোনোটার অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো পদকে, তৃতীয় কোনো ব্যক্তিকে বা তৃতীয় কাউকে নির্দেশ করা হয়। এই জন্য এটার নাম হচ্ছে মধ্য পদলোভী বহুব্রী। মধ্যের পদটা লোপ পেয়ে যায়। আর বহুব্রীর যে শর্ত সেই অনুসারে তো এটা হবেই। সংখ্যাবাচক বহুব্রী কোনটা? পূর্বপদে সংখ্যা থাকবে, পরপদ হবে বিশেষ্য। হ্যাঁ, এইটা যেমন এই যেখানে বলছে 4 হাত পরিমাণ, এই যে চারটা একটা সংখ্যা, আর পরেরটা হবে কি, বিশেষ্য। হাতটা একটা বিশেষ্য, তাহলে হয়ে গেছে কি, 4 হাতি। 500 পরিমাণ ওজন, 500ই। পঞ্চানন যার, পঞ্চানন। 2 নল যার, 2 নলা। 10 গজ পরিমাণ, 10 গজি। অর্থাৎ পূর্ব পদে থাকবে সংখ্যা আর পরপদটা হয়ে যাবে বিশেষ্য। এখন এইগুলা তো আমরা এখন মানে প্রত্যেকটা উদাহরণ দিয়ে দিয়ে যখন বুঝতেছি তখন আমাদের ভালো বুঝতে পারতেছি, কিন্তু যখন সবগুলো একসাথে দেওয়া থাকে তখন কিন্তু কোনটা কি হবে খুঁজে পাওয়াটা তখন একটা সমস্যা হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য এই প্রত্যেকটা জিনিস আসলে একবার দুইবার দেখলে হয় না, এই জিনিসগুলো বারবার দেখে দেখে আয়ত্ত করে ফেলতে। আচ্ছা, ব্যতিহার বহুব্রী, একটা ছিল বেধিকরণ আর এটার নাম হলো ব্যতিহার। হ্যাঁ, ব্যতিহারটা কি, যেমন একই পদের পুনরুক্তি হয় যে বহুব্রী সমাসে। হ্যাঁ, বলায় বলায় যে কথা, বলা বলি। কানে কানে যে কথা, কানাকানি। বকায় বকায় যে বাক যুদ্ধ, বকাবকি। লাঠিতে লাঠিতে যে মারামারি, লাঠালাঠি। গলায় গলায় যে মিল, গলাগলি। ঠিক এইভাবে হাসাহাসি, কোলাকুলি, দস্তাদস্তি, হাতাহাতি, চোকাচুকি, ঘুষাঘুষি। এটা এটা নাম কি, ব্যতিহার বহুব্রী। তাহলে মনে রাখবো কিভাবে, যে পরস্পরের ক্রিয়া বিনিময় বোঝাতে কোনো একটা শব্দের পুনরাবৃত্তি হয়, অর্থাৎ বারবার ওই কথাটাই আসে। কানে কানে, গলায় গলায়, লাঠিতে লাঠিতে, চুলে চুলে, চোখে চোখে, হাতে হাতে, এরকম গলায় গলায়। এটা পরেরটা কি আছে, অলুক বহুব্রী। অলুক অর্থাৎ পূর্বপদ পরপদে বিভক্তি লোপ পাবে না, লুপ করবে না, সেই ধরনটাকে বলছি আমরা অলুক বহুব্রী। আচ্ছা, যেমন এটা হতে পারে কি, মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি। অর্থাৎ পূর্বপদ পরপদে কোনো এখানে মাথায় মাথায় ছিল না, এই অত্যস্তটা এখানেও তো রয়ে গেছে, আর পাগড়িটাও রয়ে গেছে। গায়ে হলুদ যার দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেটা কি বলে কি, গায়ে হলুদ। অর্থাৎ এই দুইটাই এখানে রয়ে গেছে। গলায় গামছা যার, গলায় গামছা, এটা রয়ে গেছে। কানে খাটো যে, কানে খাটো। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। এরূপ হতে পারে কানে কলম, হাতে বেড়ি, মাথায় ছাতা, মুখে ভাত। হ্যাঁ, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, এইটা হবে মুখে ভাত, অলুক বহুব্রী। অর্থাৎ বিভক্তি পূর্বপদ এবং পরপদ কোনোটাই বিভক্তি লোপ পাবে না।
তখন হয়ে যাবে অলুক বহুব্রী। আচ্ছা, এরপরে কি আছে? ন ইয়। ন ন ইয় বহুব্রীটা কি? অর্থাৎ না থাকবে, যে নাই ভুল যার, নাই আদি যার, নাই অন্ত যার, আর যার তো থাকবেই প্রত্যেকটায়। ওখানে আমরা দেখছিলাম সেই সময় যার থাকবে, এখানে এই যে যার প্রত্যেকটাই থাকবে। হ্যাঁ, নাই হায়া যার, বেহায়া। কিন্তু এই হার বা যার, মানে যার শব্দটা না থাকলে তখন হয়ে যেত নয়ন তৎপুরুষ সমাস। হ্যাঁ, নাই মমতা যার, নির্মম। ঠিক এইভাবে হ্যাঁ, বেয়াদব, বেতার, বেঈমান, নির্বোধ, হুশ, অজানা, এগুলো একই নিয়মে হবে। তাহলে এইখানে চিনবো কিভাবে? ওই নয়ন, নয়ন তৎপুরুষ আর এই নয়ন ন ইয় বহুব্রী যেটা আর কি, এই দুটার মধ্যে মূল পার্থক্য কি? এইটার মধ্যে যার থাকে, আর ওখানে যার শব্দটা থাকবে না। আর ওখানে, এখানে যেমন নাই আছে, ওখানে ন থাকে বা অ থাকে, এই টাইপের হয়। আর প্রত্যয়ন্ত বহুব্রী আর একটা আছে, অর্থাৎ যে বহুব্রী সমাসে সমস্ত পদে আ, এ, ও এই প্রত্যয়গুলো থাকে, তাকে প্রত্যয়ান্ত বহুব্রী বলে। যেমন দুই দিকে টান যার, দোটানা। হ্যাঁ, দিকে, দুই দিকে, টান যার, দো টানা। একদিকে চোখ যার, এক চোখা, আ, এক চোখা, আ, দো টানা, আ, এই যে আ প্রত্যয়টা আছে। হ্যাঁ, সমস্ত পদে। নাই খরচ যার, নিখরচে, এ আছে এখানে। সমস্ত পদ বলতে যে সমাসবদ্ধ হওয়ার পরে যেটা, সেটা নাম সমস্ত পদ। উনো পাজুর যার, উনো পাজুরে, হ্যাঁ, একার আছে এখানে, একার, এ প্রত্যয় আছে। ঠিক একইভাবে দোমনা, অকেজ, হাতি সুড়ো, এক ঘরে, এইগুলো সবই কিন্তু প্রত্যয়ান্ত বহুব্রী সমাস হবে। আর একটা আছে আমাদের লাস্টেরটা, না দুইটা আছে এখন। এটা হচ্ছে সহার্থক বহুব্রী, অর্থাৎ সহার্থক বা তুল্য পদের সাথে বিশেষ্য পদের যে বহুব্রী হয় সেইটা। যেমন বান্ধবের সহিত বর্তমান, সবান্ধব। স্ত্রীর সহিত বর্তমান, সস্ত্রীক। বাক্যের সাথে বর্তমান, সবাক। বাক্যের সাথে বর্তমান, সবাক। পরিবারের সাথে বর্তমান, সপরিবার। সপরিবার এটাকে ভাঙলে কি হবে? পরিবারের সাথে বর্তমান। সার্থক, অর্থের সাথে বর্তমান। নিচের কোনটি সার্থকের বিগ্রহ বাক্য এরকম আমাদের আসবে, বা ব্যাস বাক্য এরকম আসার। তাহলে এটা দিয়ে কি বুঝালাম? তুলনা পদের সাথে বিশেষ্য পদের যে বহুব্রী হয়, তুলনা করছে কিসের সাথে? বান্ধবের সাথে, হ্যাঁ, বা স্ত্রীর সাথে, বা বাক্যের সাথে। হ্যাঁ, এইটা হচ্ছে তুলনা করছে। আর আরেকটা থাকবে কি? বিশেষ্য পদ। বিশেষ্য পদ কোনটা? ওই যে বান্ধব, বান্ধবী এখানে বিশেষ্য পদ, স্ত্রী এখানে বিশেষ্য পদ। পরেরটায় চলে যায় নিপাতনে সিদ্ধ বহুব্রী কি, যেটা কোনো নিয়ম মানবে না, না কোনো নিয়মের অধীনেই নাই, যে এগুলা মুখস্থ করতে হবে। যেমন পঞ্চবটের সমাহার, পঞ্চবটি, কারণ পরীক্ষা আসে কোনটা নিপাতনে সিদ্ধ বহুব্রী, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রী, এরকম পরীক্ষা আসে কিন্তু। জীবিত থেকেও মৃত, জীবমৃত। নরকের যে নরাকারের যে পশু, নর পশু। তারপরে অন্তর্গত অবজার, অন্তরীপ, দুই দিকে অবজার, তাকে বলে দ্বীপ, এটা পরীক্ষা আসে। পণ্ডিত হয়ে যে মূর্খ, পণ্ডিত মূর্খ। তাহলে এই যে এই কয়েকটা কি নিপাতনে সিদ্ধ বহুব্রী। আচ্ছা, এরপরেটায় এইটা গেল বহুব্রী সমাস শেষ, অর্থাৎ 10 প্রকার। অনেক প্রকার বহুব্রী সমাস, প্রত্যেকটাই কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে। কিন্তু যখন এগুলা নিয়ে পরীক্ষার প্রশ্নে আসে, তখন কিন্তু কোনটা কোনটার মধ্যে যাবে, মানে এটা তখন আইডেন্টিফাই করতে একটু সমস্যা হয়ে যায়। সেই জন্য আমাদের লাস্টে একটা সহজ টেকনিক আছে, এটা দেখে বলবো আমরা। দ্বিগু বলতে তো বুঝি সংখ্যা বুঝাবে, না সমষ্টি বা সমাহার বুঝাবে। যেমন 3 ফলের সমাহার, অর্থাৎ পূর্ব পদে সবসময় একটা সংখ্যা থাকে। শত অব্দের সমাহার, 4 রাস্তার সমাহার। হ্যাঁ, এই টাইপের শতবার্ষিকী, ত্রিপদী, পাঠশালা, ত্রিভুয়া, 3 ভুবনের সমাহার, 7 সমুদ্রের সমাহার। হ্যাঁ, 10 দিগের অন্ত। দ্বিগু সমাসে প্রথম পদটি সংখ্যাবাচক হবে, পরের পদটি হবে বিশেষ্য, এবং এইটা দ্বারা সমষ্টি বা সমাহার বুঝাবে। আচ্ছা, এই তো নিয়ম। তাহলে আমরা চিনবো কিভাবে? পূর্ব পদে যখন সংখ্যা থাকে তখন হয়ে যাবে সে দ্বিগু সমাস, আর সংখ্যার পরে একটা ইয়ে থাকবে, বিশেষ্য থাকবে। এটা
এই যে পরপরটি হবে বিশেষ্য, যেমন এই যে 3, তারপর একটা ফল, ফলটা নাউন। 4, তারপর হচ্ছে রাস্তা, রাস্তাটা নাউন। হ্যাঁ, ঠিক একইভাবে সপ্ত, সপ্তটা হচ্ছে সংখ্যা, ঋষিটা হচ্ছে নাউন। এই তো দ্বিগু সমাস। এখন দ্বিগু সমাস আর বহু সংখ্যাবাচক বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী তো সংখ্যা ছিল না, আবার দ্বিগু সমাজেও সংখ্যা, এই দুইটা কিন্তু এক কিনা, আবার এটা এক না। দ্বিগু সমাসে কি থাকে? পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ ও পরপদে বিশেষ্য থাকবে, এটা হচ্ছে দ্বিগু সমাস হয় তখন। আর সংখ্যাবাচক বহুব্রী সমাজের ক্ষেত্রেও তাই। এ কারণে দুটি সমাজের পার্থক্য নিরূপণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। দ্বিগু ও বহুব্রী সমাজের পার্থক্য নির্ণয় করার জন্য আমাদের সমস্ত পদের অর্থটি খেয়াল রাখতে হবে। দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, আর বহুব্রী সমাজে তৃতীয় অর্থ প্রকাশ পায়। অর্থাৎ ওগুলোকে না বুঝে অন্য আরেকটা জিনিস বোঝায়। ত্রিফলা বলে 3টি ফলের সমাহার, এখানে ফলের অর্থই প্রাধান্য পেয়েছে। কিন্তু পঞ্চানন বললে পঞ্চ আননের সমাহার, এখানে পঞ্চানন বলতে শিবকে বোঝানো হয়েছে। তাহলে এই পঞ্চ আয়নের আয়ন আছে যার পঞ্চানন, এখানে পঞ্চ কিন্তু সংখ্যা, তাহলে দ্বিগুর মধ্যে পড়ে। আবার আয়ন হচ্ছে বিশেষ্য, তাহলে দ্বিগুর মধ্যে পড়ে, কারণ দ্বিগু সমাসে ছিল সংখ্যা থাকবে, পরে থাকবে বিশেষ্য বা নাউন। সেই হিসাবে কিন্তু এই পঞ্চানন যার, সে কিন্তু দ্বিগু সমাসের মধ্যে পড়ার কথা, কিন্তু এটা পড়বে না। কারণ কি? এই পঞ্চানন দিয়ে বুঝাইছিল আর একজনকে, তার মানে তৃতীয় কোনো অর্থ প্রকাশ পাইতে। আর বহুব্রী সমাজের অর্থই তো তাই, পূর্বপদ পরপদ কোনোটার অর্থ না বুঝাইয়া যখন তৃতীয় কোনো অর্থ প্রকাশ পায়, তখন সেইটা হয়ে যায় বহুব্রী সমাস। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? যখন যখন পোল প্রশ্ন দেবে না তখন প্রশ্ন আসবে না, এখন তো আর থাকে না। আচ্ছা, ঠিক আছে, তখন আবার সমস্যায়ও পড়বো কিন্তু আমরা। এখন তো আসলে প্রত্যেকটা বোঝানোর পর উদাহরণটা দিয়ে দেখানো হয়েছে, সেই জন্য মনে থাকে বেশি, কিন্তু তখন তার কিছু জি স্যার। কাছে থাকে না, তখন আবার পারতে সমস্যা হয়। অব্যয়ী ভাব, অর্থাৎ ভাবের মানে কি হবে? অর্থ ব্যয়ের ভাব বর্তমান। যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে আর অব্যয়ের এত অর্থই নিয়ম প্রাধান্য স্যার এগুলো থাকে। মাথায় থাকবে না। হ্যাঁ, যেমন সমীপে, সদৃশ্য, এগুলো বারবার থাকবে। অভাব পর্যন্ত অতিক্রম না করে, হ্যাঁ, বিরুদ্ধ যোগ্য, ক্ষুদ্র পশ্চাৎ, ঈষৎ, এগুলো থাকে আর কি। আবার অনেক সময় উপসর্গ থাকে, যেমন অনু, প্রতি, দূর, এগুলো উপসর্গ থাকে। হ্যাঁ, এবং পূর্ব পদের অর্থ যেখানে প্রাধান্য পায়, যেমন জীবন পর্যন্ত, এই পর্যন্ত আছে, এটা আজীবন, রোজ রোজ, হর রোজ। হ্যাঁ, তাহলে এইখানে কোন কোন কথাগুলো থাকবে ব্যাস বাক্যে, সেইটা এখানে বলছে কিন্তু। যেমন এই যে হতে পারে জীবন পর্যন্ত, পর্যন্ত এখানে আছে, দেখেন কোথাও জানেন, এই যে পর্যন্ত। অনেক জটিল এটা, হ্যাঁ, অনেক জটিল এই বিষয়গুলো। হ্যাঁ, ভাতের অভাব, হাভাত। আচ্ছা, তো এই কথাগুলো মনে রাখতে হয়, মানে এটা এটা অনেক ধরনের আছে, হ্যাঁ, অনেক প্রকারের আছে এটা। আচ্ছা, এই সবগুলো আলোচনা না করে আমরা আরেকটা যে মেইন আছে, প্রাদি সমাস, ওগুলার আলোচনা করলাম না। এখন প্রাদি সমাস নামে একটা বিশেষ সমাস আছে। এটা হলো পূর্ব পদে উপসর্গের প্রাধান্য থাকে, এবং বিশেষ করে সংস্কৃতি উপসর্গ যোগে গঠিত হয় এটা। যেমন প্র, পরা, অপসম, নি, এগুলো হচ্ছে কি উপসর্গ বলে এটাকে। এরকম 20টা উপসর্গ আছে। এই যেমন এগুলাকে এই টাইপের যদি হয়, তখন তাকে বলছি প্রাদি সমাস। হ্যাঁ, প্রযোগ আদি, অর্থাৎ যে বচন, প্রবচন, এখানে প্র আছে, প্রকৃষ্ট রূপে যে বচন। অনুতাপ, অনু মানে পশ্চাৎ, প আছে, অনুতাপ। পরিযোগ, যে ভ্রমণ, পরিভ্রমণ। অনুতে যে তাপ, অনুতাপ। তারপরে প্রভাত, প্রকৃষ্ট রূপে আলোকিত যে প্রভাত। প্রগতি, প্রগতি, অর্থাৎ পরা, অপশম, নি, অব, অনুপরি, এই যে উপসর্গ যেগুলা থাকে, 20টা উপসর্গ, এই উপসর্গ যোগে যখন সমাস গঠিত হয়, তখন সেইটাকে বলে প্রাদি সমাস। আর একটা আছে নিত্য সমাস। নিত্য সমাসটা কি? যে সমাসে সমস্যমান পদগুলো পাশাপাশি অবস্থান করে এবং ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, যেমন অন্য দেশ, দেশান্তর। হ্যাঁ, সমস্ত গ্রাম, গ্রাম শুদ্ধ। কেবল জল, জল মাত্র। কেবল দর্শন, দর্শন মাত্র। অন্য হস্ত, হস্তান্তর। 2 এবং 90, 92। এরূপ গ্রামান্তর, পাড়া শুদ্ধ, লোকটি, এই মাত্র টাইপের আর হতে। অন্তর থাকলে নিত্য সমাস। হ্যাঁ, কোনটা? মাত্র আর হচ্ছে অন্তর,
এই দুইটা থাকে। হ্যাঁ, অন্তর, অন্ত, হ্যাঁ। দেশান্ত, কেবল আছে, কেবল কেবল, হ্যাঁ কেবল, কেবল জল। হ্যাঁ, এই টাইপের। আচ্ছা, এখন একসাথে যদি আমরা সবগুলো আলোচনা হয়ে গেছে আমাদের, একসাথে কিছু মনে রাখার টেকনিক আছে। দ্বন্দ্ব সমাস কখন হবে? যখন উভয় পদই প্রধান থাকবে। হ্যাঁ, অব্যয়ীভাব সমাস কখন হবে? যখন পূর্বপদটা প্রধান হবে। বহুব্রী সমাস কখন হবে? যখন পূর্বপদ পরপদ কোনোটাই না বুঝিয়ে তৃতীয় পদ প্রাধান্য হবে। তাহলে তিনটে হয়ে গেল, দ্বন্দ্ব, অব্যয়ীভাব, বহুব্রী। বাকি থেকে আর কয়টা? তিনটা। তার একটা হচ্ছে তৎপুরুষ, কর্মধারায় দ্বিগু। এই তিনটা সমাসে সবসময় পরপদটা প্রাধান্য থাকে, প্রধান হয়। হ্যাঁ, আরেকটা কি, তৎপুরুষ সমাজে পূর্বপদে বিভক্তি থাকে, সবসময় থাকে। কারণ তৎপুরুষে তো ওই বিভক্তি যুক্তই ছিল সেগুলা। প্রথম কি, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থ তৎপুরুষ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এরকম ছিল। অর্থাৎ বিভক্তি থাকবে এখানে। আর কর্মদায় সমাজে পূর্বপদে বিভক্তি যোগ করতে হয়। হ্যাঁ, আর দ্বিগু সমাজে সবসময় পূর্বপদে সংখ্যা থাকে। এই এই কথাগুলো দিয়ে আমরা সহজে একটা মনে রাখার টেকনিক বলতে পারি। এইগুলো ছিল মূলত আমাদের সমাস নিয়ে আলোচনা। আর এরপরে আমরা কিছু বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করবো এখন। বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন কয়টা আমরা কি জানি? 12টি স্যার। 12টি স্যার। 12টি আছে না? আচ্ছা, এটা পরীক্ষা আসে বিরাম চিহ্ন কয়টি, কিন্তু এটা নিয়ে আবার তর্ক আছে অনেক। আচ্ছা, বিরাম চিহ্নের আর এক নাম হচ্ছে জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। এখানে যেটা আমরা পেয়েছি, বাংলা ভাষায় 20টির মতো বিরাম চিহ্ন আছে, কিন্তু পরীক্ষায় যদি আসে বিরাম চিহ্ন কয়টা, তখন কিন্তু ওই 12টাই উত্তর হয়। ঠিক আছে, 12টা যদি থাকে তাহলে 12টাই দিতে হবে। অনেক বইতে আবার 14টাও লেখা আছে। আচ্ছা, কোন বইতে কি লেখা আছে সেগুলো আমরা একটু দেখবো। বাক্য শেষে ব্যবহৃত হলো 4টা এই 20টার মধ্যে, আর বাক্যের ভিতরে ব্যবহার হয় 10টা, এগুলো 14টা, আর বাক্যের আগে ব্যবহৃত হলো 6টা, এগুলো মোট 20টা। ঠিক আছে, কিন্তু এই বিরাম চিহ্ন কয়টা বললে কিন্তু মানে 20টা থাকবেও না কখনো, ওখানে 12টাই থাকে আমি দেখছি। আচ্ছা, বিরাম চিহ্ন কে আবিষ্কার করলো? এটা মূলত আবিষ্কার করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই জন্য তাকে বিরাম চিহ্নের জনক বলা হয়। একই সাথে সাথে তিনি বাংলা গদ্যের জনক। হ্যাঁ, এবং এই বিরাম চিহ্ন তিনি প্রথম কোন বইটাতে ইয়া করছিল, তার নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। এই বইতে তিনি প্রথম এই বিরাম চিহ্নের ব্যবহার করেন। রোমন্থ নাটক স্যার, এটি হ্যাঁ, হচ্ছে বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য কবিতায় কোথাও বিরাম চিহ্ন ব্যবহার হতো না। আর বিরাম তখন চিহ্নের, পড়তো কি করে স্যার? হ্যাঁ, শুধু পূর্ণচ্ছেদ বা দাড়ি জ্ঞাপক চিহ্নটি তখন ছিল, মানে এই এই আগে আগে মানে এই যে কি বলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে, উনি তো প্রথমে সেটা আবিষ্কার করলো। তার আগে একটা জিনিস ছিল, সেটা ছিল পূর্ণচ্ছেদ বা দাড়ি জ্ঞাপক, অর্থাৎ দাড়ি যেটাকে আমরা বলি, এই দাড়িটা তখন ছিল। আর অন্য কোনো বিরাম চিহ্ন তখন ছিল না। উনি প্রথম এটা করছে, এই জন্য বিরাম চিহ্নের জনক বলা হয় ওনাকে। একই সাথে সেই বইটার নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। এই গ্রন্থে তিনি প্রথম এই বিরাম চিহ্নটা দেখান, বিরাম চিহ্নের ব্যবহার করেন। এখন 20 ধরনের যে বললাম, এই 20 ধরনের মধ্যে এখানে আছে কমা বা পাদচ্ছেদ। কমার আর এক নাম হচ্ছে পাদচ্ছেদ। এটা বলতে কত, এইটা পরীক্ষা আসে কোনটা বলতে কতটুকু সময় থামতে হয়। এখন এগুলো মনে রাখার একটা সিস্টেম কি? আর এইখানেও তো 12টি আছে। 12টি আছে, আর আর 8টা দেখাবেন আপনারা। সেমিকোলন বলতে এক বলার দ্বিগুণ, মানে এক বলতে যতটুকু সময় তার দ্বিগুণ এটা। হ্যাঁ, আর দাড়িতে হলো 1 সেকেন্ড। প্রশ্নবোধক বিস্ময়সূচক চিহ্ন, কোলন ড্যাশ, কোলন ড্যাশ, এই সবগুলো হচ্ছে 1 সেকেন্ড করে। তার মানে এই কয়টায় সব 1 সেকেন্ড। হাইপেনে কোনো থামার সময় প্রয়োজন নাই। ইলেক বা লোপ চিহ্নের মধ্যে কোনো থামার দরকার নাই। এক উদ্ধৃতি চিহ্নতে এক উচ্চারণে যে সময় লাগে সেইটাই হবে। আর যুগল উদ্ধৃতি চিহ্ন যেটা, অর্থাৎ ইনভার্টেড কমা বলি ইংরেজিতে যাকে আমরা, সেইটা সেইটা বলতেও এক এক মিনিট, মানে এক বলতে যতটুকু সময় লাগে সেইটা, সেই সময়টুকু থামতে হবে। তাহলে এখানে সবচেয়ে বেশি থামতে হবে কোথায়? এক বলার দ্বিগুণ সময়। এই সেমিকোলনে সবচেয়ে বেশি থামতে হয়, এক বলার দ্বিগুণ সময়। আচ্ছা, তো এইখানে কয়টা? 12টা। আচ্ছা, আর এইখানে বাকিগুলো আছে দেখেন, এখানে মনে হয় 8টা থাকার কথা, মোট 20টা যে বলা হয়েছে।
আচ্ছা, এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট হলো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এখানে থামার কোনো প্রয়োজন নাই। ধাতু দ্যোতক চিহ্ন আছে এরকম, ওই যে ধাতু লেখার ক্ষেত্রে রুট ওভার যেটা, এটা এখানে একই কথা। তারপরে পরবর্তী রূপবোধক চিহ্ন, অর্থাৎ এটা গণিতের ক্ষেত্রে গ্রেটার দ্যান, স্মলার, সমান চিহ্ন, এগুলাও কিন্তু বিরাম চিহ্নের মধ্যে ধরছে এখানে। তারপর বজ্রন চিহ্ন, বর্জন, এটাকে বলে বর্জন চিহ্ন। সংক্ষেপণ চিহ্ন মানে ফোঁটা, আর বিকল্প চিহ্ন মানে হ্যাশ বা ড্যাশ বলা হয়। এই মোট হচ্ছে 20টা কথা বলা হয়েছে এখানে, 20টা দেখানো হয়েছে, কিন্তু এগুলো অনেকটা এখন নাই। বাক্যের শেষে কয়টি বিরাম চিহ্ন ব্যবহৃত হয় এইমাত্র বলছি, কয়টা হবে? হ্যাঁ, 4টি। 4টি। 4টি তো এখানে নাই, 4টি। এখানে আছে 5টি, 8টি, 3টি, 2টি। স্যার নাই কেন বুঝলাম না, 4টি চিত্রকে বললাম। 4টি, ওখানে কি 4টি ছিল? জি স্যার। আচ্ছা, এখানে কয়টা ছিল? এখানে ছিল বাক্যের শেষে ব্যবহৃত হয় 4টা না? আচ্ছা, জি ঠিক আছে, এখানে নাই। নাই কেন, এর ব্যাখ্যাটা একটু বলতেছি। আচ্ছা, যাই হোক, ওখানে 4টা নাই, তাহলে আমরা 3টা দেবো, এছাড়া কি, নাকি 5টা দিয়ে রাখবো? বাক্যের অভ্যন্তরে বসে হচ্ছে ও বাক্যের শেষে বসে 3টি। কমা, সেমিকোলন, ড্যাশ, এটা হচ্ছে বাক্যের মাঝখানে বসে। আর বাক্যের প্রান্তে মানে শেষে যেটা, এখানে বলছে কি বাক্যের শেষে কয়টা না, এখানে বসে 3টা। এখানে তারই প্রশ্নবোধক চিহ্ন আর বিস্ময়সূচক। বাক্যের শেষে বসে 3টা জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন, এগুলো দাড়ি চিহ্ন, প্রশ্নবোধক, সেটা তো বললাম আর কি 3টা। এগুলাকে এবার প্রান্তিক জ্যোতি চিহ্ন বলা হয়। এটা বোর্ড বইতে এই কথাটা আছে, ঠিক আছে, বোর্ডের যে বই 9-10-এর সেই বইতে এই কথাগুলো আছে, সেখানে 3টার কথাই বলছে, ঠিক আছে। সেইখানে 3টার কথা বলছে, একটা হলো ওই যে দাড়ি, আর একটা হলো প্রশ্নবোধক চিহ্ন, মানে দাড়ি দিলাম, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, আর একটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। এই 3টা হলো বাক্যের শেষে বিরাম চিহ্ন, এই 3টা বসে। আর বাক্যের মাঝখানে বসে 3টা, কমা, সেমিকোলন, ড্যাশ, এই 3টা বসেছে মাঝখানে। আচ্ছা, মোট জ্যোতি চিহ্ন ওখানে 12টার কথা বললো, এখানে বইতে আছে, মানে 20টার কথা বললো, এখানে বইতে আছে 12টা। এর মধ্যে আর ব্যাকরণিক চিহ্ন 4টা। ওইখানে যেটা ব্যাকরণিক চিহ্ন বলতে লেস দেন, গ্রেটার দেন, সমান চিহ্ন বা এরকম আছে না, এগুলো বা ব্যাকরণিক চিহ্ন বলতে যে এইরকম থাকে, যে ধাতু চিহ্ন যেটা, সেগুলো। স্যার, হ্যাঁ, তাহলে যদি আমাদের মানে প্রশ্নে আসে 12টাও থাকবে 20টিও থাকবে, আমরা তখন কি করব? 12টা দিয়েন, কারণ 12টাই সব আমাদের বোর্ড বইগুলোতে আছে, ঠিক আছে। জি স্যার। আর এই যে 20টা আমি এক জায়গায় পেয়েছি, তারপরে 20টার আমি আবার ওই ইয়েটাও 4টাও পেয়েছি, সেই জন্য ওইখানে 4টা আনা হয়েছে। আর সাধারণ সব জায়গায় আছে 12টা, আবার কোনো কোনো জায়গায় 14টাও দেখছি, ঠিক আছে। আচ্ছা, দেখি এখানে আর একটু তথ্য আমরা দেখি, যেটা আমরা বলছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল হবে এখানে না, বেতাল মনে হয়, বেতাল বেতাল পঞ্চবিংশতি, এই যে গ্রন্থ 1847 সালে এটা করছিল, সেখানে প্রথম জ্যোতি চিহ্নের ব্যবহার সে দেখাইছিল। আর বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বইতে জ্যোতি চিহ্ন আছে 16টা বলছে এখানে। এই বাংলা একাডেমি কর্তৃক যেটা বেরোইছে বই, স্যার তাহলে আমরা পড়ব কয়টা? এখানে আছে 16টা, আবার এখানে আছে মোট জ্যোতি চিহ্ন 12টা। হ্যাঁ, 12 আর 4 16, যে ব্যাকরণিক চিহ্ন 4টা, এটা দিয়ে 16টা। এখন আপনার যদি 16টাও থাকে, 12টাও থাকে, এটা এগুলা এই ধরনের হচ্ছে কনফিউজিং কোশ্চেন। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম যত জায়গায় আমি দেখছি 12টাই লেখা দেখছি। স্যার ওই 9-10-এর বইটাতে কি রাইট অ্যান্সার পাওয়া যাবে এটা? হ্যাঁ, 9-10 বইতে আছে, সেখানে 12টাই আছে। এই যে বোর্ডের বই বলছে না, বোর্ডের বইতে এই কথাগুলো আছে 3টা, আর মাঝখানে বসে 3টা, শেষে বসে 3টা, আর জ্যোতি চিহ্ন 12টা। 9-10-এর বইতে এটা আছে। আচ্ছা, দাড়ির অপর নাম হচ্ছে পূর্ণচ্ছেদ, কমার অপর নাম হচ্ছে পাদচ্ছেদ, এগুলো তো আমরা বলছি। এই হচ্ছে মূলত কথাবার্তা। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যে কোনটার জন্য কত সময় থামতে হয়। আরো কিছু আছে, সেমিকোলনের অপর নাম হচ্ছে অর্ধচ্ছেদ। আর ইলেক চিহ্ন থাকে না, ইলেক, স্যার 12টাই, স্যার বোর্ড বই 12টাই। বোর্ড বইতে কয়টা? 12টা। হ্যাঁ, 12টাই তো বললাম। 12টাই। লোপ চিহ্ন, ইলেক চিহ্ন কোনগুলা? ইলেক চিহ্ন কোনগুলাকে বলে? এই যে এইটা না, এই যে এইটা, এই যে উপর দিয়ে যেটা থাকে, এই যে এইটা, এটাকে বলে ইলেক।
হ্যাঁ, ইলেক চিহ্নের অপর নাম হচ্ছে লোক চিহ্ন, ড্যাশের অপর নাম হচ্ছে কোষী চিহ্ন, হাইফেনের অপর নাম হচ্ছে শব্দ সংযোগ চিহ্ন। এই আর এক বলতে সময় লাগে হচ্ছে দুইটা, একটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন, একটা হচ্ছে কমা। উদ্ধরণ চিহ্ন কোনটা? ইনভার্টেড কমা যেটা না, সেটা কেবল উদ্ধরণ চিহ্ন। আর কমা বলতে এক, এই দুইটাই লাগে হচ্ছে এক বলতে যে সময় লাগে। এক বলার দ্বিগুণ সময় লাগে হচ্ছে সেমিকোলনের মধ্যে, শুধুমাত্র একটাই আছে এটা। আর থামার প্রয়োজন নাই, হাইফেন ইলেক চিহ্ন বন্ধনী এগুলোর মধ্যে কোনো থামার প্রয়োজন নাই। আর 1 সেকেন্ড থামতে হয় 6টার মধ্যে, একটা হচ্ছে দাড়ি, একটা প্রশ্নবোধক, বিস্ময়সূচক, ক্লোন, ড্যাশ আর ক্লোন ড্যাশ। এই কয়টার মধ্যে হলো 1 সেকেন্ড থামতে হয়, 6টার মধ্যে 1 সেকেন্ড থামতে হয়। থামার প্রয়োজন নাই এক 3টা। বলতে কয় সেকেন্ড সময় লাগে? এক বলতে জি। সেটা তো এখানে লেখা নাই। 1 সেকেন্ড থামতে হয়। এক বলতে যতটুকু সময় লাগে, কত সেকেন্ড সময় লাগে সেটা মানে এখানে আমি বলা নেই। জিজ্ঞেস করছি, ওখানে এরকম প্রশ্ন আছে বলতে যতক্ষণ সময় লাগে, আবার নিচে আছে যে কি যেন, যে 1 সেকেন্ড এরকম আছে না, সেজন্য বলছি। হুম, বুঝতে পেরেছি, কোথাও হয়তো আছে। ঠিক আছে, তো এইগুলো ছিল আমাদের আলোচনা আজকে মূলত। এখন আমরা তাহলে এমসিকিউ কোশ্চেনে চলে যাই। তখন এখন তো আলোচনা করলাম, এখন আমাদের কাছে সহজ মনে হয়, কিন্তু যখন ওই প্রশ্নগুলা পাবো তখন কিন্তু দেখা যায় কোনটা হবে কোনটা হবে এই টাইপের মনে হয়। স্যার হ্যাঁ, 9 বইয়ে স্যার ওই যে চিহ্ন দিছে 13টি স্যার। জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন।